রাধে রাধে। আজকে দেখা যাক কোন শিফটের কোশ্চেন তোমাদের জন্য রয়েছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। এটা ফার্স্টেই রয়েছে রুটিন। চলো আজকে দেখা যাক 28/9/2018 মর্নিং শিফটের কিছু কোশ্চেন রয়েছে। ঠিক আছে, প্রশ্ন কি রয়েছে? একটি দ্রবণ নীল লিটমাসকে লাল করে, যেটির পিএইচ সম্ভবত কত হবে? ঠিক আছে, 7, 8, 9 না 6। দেখো, যদি পিএইচ 7-এর কম হয় তাহলে সেটা জানবো যে দ্রবণটা অ্যাসিড হবে, আর যদি 7-এর থেকে বেশি হয় পিএইচ লেভেলটা তাহলে জানতে হবে যে সেই দ্রবণটি ক্ষারীয় হবে। ঠিক আছে, তো এখানে দেখো পিএইচ হচ্ছে 6, ঠিক আছে, মানে যেটা হচ্ছে অপশান 4-এ রয়েছে, তার মানে এটা জানতে হবে যে দ্রবণটি হচ্ছে আমাদের অ্যাসিডিক দ্রবণ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে ড্যাশ এ ঐচ্ছিক পেশি রয়েছে কোথায়? হৃৎপিণ্ড, যকৃৎ, পশ্চাৎপদ নাকি ফুসফুস? তো এর মধ্যে পশ্চাৎপদে আমাদের ঐচ্ছিক পেশি কোথায় থাকে? পশ্চাৎপদে। 3, অপশান 3-তে রয়েছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে একটি বস্তু 4 সেকেন্ড সময়ে 15 মিটার অতিক্রম করে এবং তারপর আরও 16 মিটার 3 সেকেন্ড সময়ে অতিক্রম করে, তাহলে বস্তুটির গড় দ্রুতি কত হবে? তাহলে আমরা কি জানি? গড় দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই তো? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে দেখো বলছে 4 সেকেন্ড সময়ে 15 মিটার অতিক্রম করে এবং তারপরে 16 মিটার অতিক্রম করে 3 সেকেন্ড সময়ে। তাহলে প্রথমে কত মিটার অতিক্রম করে? 15 মিটার। পরে কত মিটার অতিক্রম করে? 16 মিটার। প্রথমে কত সময় লাগে? প্রথমে লাগে 4 সেকেন্ড সময়, তারপরে লাগে 3 সেকেন্ড সময়। ঠিক আছে, তাহলে 31/7, তাহলে এটা হবে 4.43 মিটার পার সেকেন্ড। অপশান 4, ঠিক আছে, অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। তাহলে বস্তুটির গড় দ্রুতি কত এলো? 4.43 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা কত হবে? 1, 3, 2, 4। কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা হয় 1। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। 20 কেজি ভর এবং 10 নিউটন পার কিলোগ্রাম মহাকর্ষ সহ একটি বস্তুর 400 জুলের স্থিতিশক্তি আছে, তাহলে বস্তুটির উচ্চতা কত হবে? তাহলে স্থিতিশক্তি সূত্র কি? এখানে হচ্ছে 20 কেজি ভর, এটা হচ্ছে 10 নিউটন পার কিলোগ্রাম, আর এটা হচ্ছে এইচ। আর এখানে স্থিতিশক্তি কত বলেছে আমাদেরকে? বলেছে 400 জুল। ঠিক আছে, তাহলে আমরা এবার এটা করি। 400/20 × 10, তাহলে আমাদের আসবে 2 মিটার। তাহলে বস্তুটির উচ্চতা কত হবে? 2 মিটার। ঠিক আছে, তাহলে স্থিতিশক্তি সূত্র কি? mgh। আমাকে এখানে ভর দিয়েছিল, ভরটা বলে দিয়েছে, মহাকর্ষীয় বলটা বলে দিয়েছে এবং স্থিতিশক্তি বলে দিয়েছে, এবং আমাকে জানতে চেয়েছে উচ্চতাটা। ঠিক আছে, তাহলে অপশান 4 2 মিটার, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে ঘনীভবন এবং তনুভবন এর পরিবর্তনশীলতার কারণে ঘটে। কার পরিবর্তনশীলতার কারণে ঘনীভবন এবং তনুভবন ঘটে থাকে? রশ্মির প্রতিসরণের জন্য, তাপমাত্রা পার্থক্যের জন্য, বায়ুচাপের জন্য নাকি চৌম্বক পার্থক্যের জন্য? ঘনীভবন এবং তনুভবন ঘটে থাকে বায়ুচাপের পার্থক্যের জন্য। অপশন 3, ঠিক আছে, বায়ুচাপের যে পরিবর্তন হয় তার জন্য ঘনীভবন এবং তনুভবন ঘটে থাকে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে মানব বৃক্কের মধ্যে পরিস্রাবণ ইউনিটগুলি ড্যাশ হিসেবে পরিচিত। তো আমাদের দেহের মধ্যে যে পরিস্রাবণ ইউনিট সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি নেফ্রন। ঠিক আছে, কি বলি সেটাকে? নেফ্রন। অপশন 3-তে দেখো রয়েছে আমাদের উত্তর নেফ্রন, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। ড্যাশ কার্বনাইল গ্রুপ ধারণ করে না? কিটোন, অ্যালডিহাইড, ইথানল নাকি কার্বক্সাইল অ্যাসিড? কোনটা? তো এর মধ্যে ইথানল হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন 3 ইথানল, এটি কার্বনাইল গ্রুপ ধারণ করে না। পরের প্রশ্ন দেখা যাক। পৃথিবীর গুরুমণ্ডলের গ্যাসের সাথে মিশ্রিত গলিত উপাদানটি হলো কেন্দ্রমণ্ডল, ম্যাগমা, হিলিয়াম নাকি লাভা? তো এটা হচ্ছে ম্যাগমা। ঠিক আছে, যেটা পৃথিবীর গুরুমণ্ডলে গ্যাসের সাথে মিশ্রিত অবস্থায় থাকে।
পরের প্রশ্ন দেখা যাক, যদি একজন মানুষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 46 হয় তবে মানব জাতির সোমাটিক কোষে কতগুলি ক্রোমোজোম উপস্থিত থাকে? 24টা, 23টা, 48টা নাকি 46টা? আমাদের তাহলে ক্রোমোজোম সংখ্যা কটা থাকে? আমাদের মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা থাকে 46টা, ঠিক আছে, 23 জোড়া। তো এই 46টি ক্রোমোজোম, আমাদের শরীরের মধ্যে যতগুলো ক্রোমোজোম থাকবে আমাদের শরীরের সোমাটিক কোষে ঠিক ততগুলো ক্রোমোজোমই থাকবে, ঠিক আছে। তো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর, 46টি ক্রোমোজোম বর্তমান, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস নিম্নে দেওয়া হলো, এই মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি হবে? অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ফসফরাস নাকি সালফার? এই চারটের মধ্যে দেখো ক্লোরিন, যার ইলেকট্রন বিন্যাস দেখো 287, ঠিক আছে, তার মানে তৃতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন রয়েছে, তাই এর তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে গতির দ্বিতীয় সমীকরণ ড্যাশ এবং সময়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে? বেগ, ত্বরণ, ভরবেগ নাকি অবস্থান? এটা অবস্থান এবং সময়ের সাথে সম্পর্ক স্থাপন করে গতির দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে। অবস্থান এবং সময়ের সাথে সম্পর্ক স্থাপন করে, তাহলে কে না গতির দ্বিতীয় সমীকরণ। সেটা সূত্রটা কি না s = ut প্লাস হাফ অফ at², ঠিক আছে, এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণের সূত্র, ঠিক আছে। তাহলে অপশন 4 অবস্থান হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে যদি সমান বিভব ধারণ করা দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে একটি পরিবাহী তারের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয় তাহলে কি হবে? বিদ্যুৎ প্রবাহ হবে না? ঋণাত্মক থেকে ধনাত্মকে বিদ্যুৎ প্রবাহ ঘটবে, ধনাত্মক থেকে ঋণাত্মকে বিদ্যুৎ প্রবাহ ঘটবে নাকি চৌম্বকীয় আবেশ প্রবাহিত হবে? তো এটার মধ্যে কি হবে না, যদি দুটো সমান বিভব ধারণ করা দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে একটা পরিবাহী তারের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়ে থাকে তাহলে কি হবে না বিদ্যুৎ প্রবাহ হবে না, ঠিক আছে। তাহলে অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। বলছে নিচের কোন শ্রেণী নগ্নবীজ উৎপন্ন করে? ব্রায়োফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, থ্যালোফাইটা নাকি জিমনোস্পার্ম? তো এর মধ্যে জিমনোস্পার্ম, যেটা অপশন 4 এ রয়েছে, দেখো জিমনোস্পার্ম শ্রেণী নগ্নবীজ উৎপন্ন করে। পরের প্রশ্ন দেখা যাক আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী এবং কতগুলি পর্যায় আছে? 18টি শ্রেণী এবং 7টি পর্যায় বর্তমান। আধুনিক পর্যায় সারণীতে কি না 18টি শ্রেণী আছে এবং 7টি পর্যায় রয়েছে, যেটা আমাদের অপশন 1 এ রয়েছে, দেখো সঠিক উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক ড্যাশ পরিব্যক্তি বংশগত নয়? ডুপ্লিকেশন, সোম্যাটিক, ইনসারশন নাকি ডিলিশন? তো এটার মধ্যে সোম্যাটিক পরিব্যক্তি বংশগত নয়, ঠিক আছে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে যে ড্যাশের ইলেকট্রন আসক্তি সবথেকে বেশি? কার ইলেকট্রন আসক্তি বেশি না ক্লোরিনে ইলেকট্রন আসক্তি বেশি হয়। কেন বেশি হয় না এটি পারমাণবিক আকার ছোট হয় এবং নিউক্লিয়াসের আকর্ষণ এটাতে বেশি হয়, তার জন্য ইলেকট্রন আসক্তি ক্লোরিনে সবথেকে বেশি হয়, যেটা অপশন 3 তে দেখো আমাদের রয়েছে সঠিক উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক ড্যাশ একটি অর্ধপরিবাহী? কোনটা অর্ধপরিবাহী না জার্মেনিয়াম, ঠিক আছে, জার্মেনিয়াম হচ্ছে একটি অর্ধপরিবাহী, যেটা অপশন 4 এ রয়েছে, দেখো জিই, এটা হচ্ছে একটি অর্ধপরিবাহী, ঠিক আছে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়, একদিনে বাল্ব দ্বারা ব্যবহৃত শক্তির পরিমাণ হলো কত ইউনিট? বাল্বের ব্যবহৃত শক্তি সমান হচ্ছে ইনটু সময়, ঠিক আছে, ক্ষমতা ইনটু সময়। তাহলে এখানে কত ক্ষমতা বলছে দেখো 100 ওয়াট ক্ষমতার একটা বাল্ব কত সময় ধরে চলছে? 8 ঘন্টা ধরে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 800 ওয়াট আওয়ার, তাহলে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1000 ওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ইউনিট। তাহলে এখানে আছে কত 800 ওয়াট আওয়ার, তাহলে 801 ওয়াট আওয়ার মানে হচ্ছে 800 ডিভাইডেড 1000 ইউনিট, ঠিক আছে। তাহলে
0.8 ইউনিট। ঠিক আছে, তাহলে বাল্বের ব্যবহৃত শক্তি কি? প্রথমে ক্ষমতা ইন্টু সময়, তাহলে এখানে 100 ওয়াটের একটা বাল্ব কতক্ষণ ধরে চলছিল? 8 ঘন্টা সময় ধরে, তাহলে আমার এলো এখানে 800 ওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে আমাদের 1000 ওয়াট আওয়ার, তাহলে 1000 ওয়াট আওয়ার মানেই হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, তাহলে 800 ওয়াট আওয়ার মানে কত? যে আর 800 বাই 1000 ইউনিট, তার মানে 0.8 ইউনিট, যেটা হচ্ছে আমাদের অপশন 4। অপশন 4-এ দেখো রয়েছে 0.8 ইউনিট, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। দেখো এই কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে, তাও বলছি যে গড় বেগ বার করার সূত্রটা হয় যেটা, যে ভি অফ এভি ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস ভি বাই 2, মানে গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি বাই 2। ঠিক আছে, এটা অপশন, এখানে অপশনগুলো ভুল আছে, কোশ্চেনটা ভুল আছে। দেখা যাক পরের প্রশ্ন। একটি বস্তু 4 সেকেন্ড সময়ে 10 মিটার অতিক্রম করে এবং তারপর আরও 14 মিটার 2 সেকেন্ড সময় অতিক্রম করে, তাহলে বস্তুটির গড় দ্রুতি কত হবে? তাহলে বস্তুটির গড় দ্রুতি হবে সেম, গড় দ্রুতি সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত আছে? প্রথমে 10 মিটার, তারপরে হচ্ছে 14 মিটার, আর মোট সময় কি? প্রথমে 4 সেকেন্ড সময় যায়, তারপরে 2 সেকেন্ড সময় যায়, তাহলে হচ্ছে 24/6, মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। এই মৌলটির পারমাণবিক সংখ্যা হলো 16, সেটি পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে থাকবে? সেটি পর্যায় সারণীর 3 নম্বর শ্রেণীতে থাকবে। ঠিক আছে, যে মৌলটির পারমাণবিক সংখ্যা 16 সেটি পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে থাকবে? না, 3 নম্বর শ্রেণীতে থাকবে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, সেই বিন্দু যেখানে সকল রশ্মি মিলিত হয় সেটিকে কি বলা হয়? সেটিকে মেরু বলা হয়, প্রধান অক্ষ বলা হয়, ফোকাস বলা হয়, নাকি অ্যাপারচার বলা হয়? তো যেখানে সকল রশ্মি এসে মিলিত হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ফোকাস। ঠিক আছে, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, ড্যাশ অম্লীয় নয়। কোনটা অম্লীয় নয়? PCl4, SbCl4, PCl3 না CCl3? তো CCl4, অপশন 4 CCl4 হচ্ছে অম্লীয় নয়। ঠিক আছে, আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। ঠিক আছে, এবং তোমরা নিজেদের মতো পড়াশোনা করতে থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ।